দেখলাম যে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশ সফরে এলেন এবং তিনি রোহিঙ্গাদের ওখানে ইফতার করলেন। আমরা প্রায় 1 লক্ষ মানুষের সমাবেশে বক্তৃতা করতে দেখলাম। সেখানে আমাদের প্রধান যে উপদেষ্টা তিনি চিটাগাঙের আঞ্চলিক ভাষায় বক্তৃতা দিলেন এবং এরপর নানা রকম আলোচনা চলছে। এবং সেখানে যদি একটু এই বক্তৃতার ভাষা নিয়ে একটু কথা বলি, যে কেউ বলছেন যে সমালোচনা করছেন যে প্রধান উপদেষ্টা একটি ভুল করেছেন চিটাগাঙে বক্তৃতা দিয়ে। কারণ হচ্ছে যে মিয়ানমারের শাসক দল কিন্তু এটা বরাবরই দাবি করে এসছে যে রোহিঙ্গাদের যারা মিয়ানমারে গিয়েছিল আরাকানে তারা আসলে বাঙালি এবং তারা চিটাগাঙের মানুষ, এই অঞ্চলের মানুষ, তাদের ভাষা চিটাগাং, অর্থাৎ তারা বার্মিজ নয়। এবং আসলে এটা কি প্রমাণই করলেন প্রধান উপদেষ্টা, তিনি চিটাগাঙে আঞ্চলিক ভাষায় কথা বলে। এই একটা আলোচনা কিন্তু চলছে। আপনি কিভাবে এটা দেখছেন? আর একটু প্রসঙ্গ আমি একটু জুড়িয়ে দিব একটু পরে, আপনি এটার একটু জবাব দেন। ওই ফর্মুলাটাকে আমি সঠিক ধরে নিই যে ডক্টর ইউনূস সাহেব চিটাগাঙের আঞ্চলিক বাংলা ভাষায় বক্তৃতা দিয়ে প্রমাণ করে দিয়েছে যে রোহিঙ্গারা বাংলাদেশের নাগরিক, চট্টগ্রামের নাগরিক, হ্যাঁ, বা কক্সবাজারের নাগরিক, হ্যাঁ, বাংলাদেশের নাগরিক। তাহলে পশ্চিমবঙ্গের মমতা দিদিও বাংলাদেশের নাগরিক বলেন, উনি তো বাংলায় বক্তৃতা করেন, আমাদের দেশের নাগরিক ধরে নিব আমি? পশ্চিমবঙ্গে যে বাংলাদেশের চাইতেও ইন্ডিয়া যে বেশি বাঙালি আছে বাংলা কথা বলে, তারা কি বাংলাদেশের নাগরিক? একটা কড়া যুক্তি। এটা ডক্টর ইউনূস সম্পর্কে একটা সমালোচনা বানানোর জন্য কিছু ওই অতি ভাষাতাত্ত্বিক এক ধরনের বিশ্লেষণ করা হচ্ছিল যে ভাষাতাত্ত্বিক সংস্কৃতিগত দিক থেকে তারা বাংলাদেশের। উনি যদি ইংরেজিতে বক্তৃতা দিতেন, উনি ইংরেজিতেও দিতে পারতেন, যেহেতু বাংলায় দিতে পারতেন, গুতেরেস ছিলেন উপস্থিত, উনি বাংলাই তো দিয়েছেন। চিটাগাঙ্গা বাংলা, হ্যাঁ, চিটাগাঙ্গা বাংলা, চিটাগাঙ্গের লোকজনের সাথে আমরা কথা বলি না? বলি তো, আমরা তো বুঝি তারা কি বলতে চায়, আমরা যেটা বলি সেটাও তারা বলতে চায়। উনি কেন? আমার মনে আছে আমরা বিএনপি যখন ক্ষমতায়, এই যে আজকে মহাসচিব অনেক বলতে হবেন, উনি সালাউদ্দিন আহমেদ, কোরিয়ায় একটা জনসভা ছিল, ম্যাডাম গিয়েছিলেন সেখানে। উনি প্রায় 20 মিনিট বক্তৃতা করেছিলেন, 10 মিনিটই স্থানীয় চিটাগাঙ্গা ভাষায় বক্তৃতা দিলেন, দিয়ে বলল যে আপনাদের বোঝার জন্য কথা বললাম, এখন আমি অন্য কথা বলবো। এটা বলতেই পারেন, যে মানুষ যেই ভাষা বোঝে সেটা যদি আপনি বলেন এবং তারা যদি সেটা গ্রহণ করতে রাজি, এবং আপনাকে রোহিঙ্গারা বা রাখাইনরা যেই ভাষায় কথা বলে, আমাদের চিটাগাং কক্সবাজারের লোকজন কিন্তু সেই ভাষায় কথা বলে, প্রায় কাছাকাছি 60% হয়তো মিল আছে। তারা তো আমাদের লোক না, ওদের জন্ম হয়েছে কোথায় দেখতে হবে। এটা হলো বাংলাদেশে একটা ঘোট পাকানোর জন্য একটা গোষ্ঠী থাকে, যে কোনো একটা সুতা পেলে আর কি, ইস্যু বলেন না, ইস্যু বলে এটা বড় হয়ে যায়, সুতা বলবো আমি, ওই সুতা পেলেই তারা গুতা দেওয়ার চেষ্টা করে, জুতা বলে গুতা দেওয়ার চেষ্টা করছে। হবে, বুঝলাম, এটা জবাব পেয়ে গেছি। কিন্তু আরেকটি প্রশ্ন হচ্ছে যে ডক্টর ইউনূস সেখানে বলেছেন যে আগামী রমজানে তারা যেন তাদের বাসভিটায় অর্থাৎ বাপ দাদার বাসভিটায় গিয়ে ইফতার করতে পারেন, তিনি সে ব্যবস্থা নেবেন বা তিনি প্রত্যাশা করেছেন, চেষ্টা করেছেন। কিন্তু আমরা দেখলাম যে ভিজিটের পরে রোহিঙ্গাদের জন্য যে আসলে অর্থ বরাদ্দ থাকার কথা জাতিসংঘের, সেটা বাজেট কমে আসছে, প্রায় হাফ হয়ে যাচ্ছে। এবং সেখানে জাতিসংঘের মহাসচিব এক ধরনের সংশয় প্রকাশ করেছেন যে তারা ক্ষুধায় তারা মারাও যেতে পারে, এই ধরনের পরিস্থিতি। বলা হচ্ছে যে আসলে এখানে কি ফল পাওয়া গেল এই সফরের মধ্য দিয়ে? আসলে বলে আমি আমার স্বাধীনতা বক্তব্য ব্যক্ত করতে পারি। এই যে জাতিসংঘ যে অর্গানাইজেশনটা আছে না, এটার প্রতি আমার বীতশ্রদ্ধতা জন্মে কবে জানেন? যখন আমার বয়স মাত্র 13 বছর, 1971 সালে, যখন বাংলাদেশের মানুষকে নির্বিচারে পাক হানাদার বাহিনী হত্যা করছিল, জাতিসংঘ একটা টু শব্দ করে নাই। তখন থেকে এই সংস্থাটার প্রতি আমার ভক্তি, শ্রদ্ধা, আস্থা সম্পূর্ণ কর্পূরের মতো উবে গেছে। সাম্প্রতিক গাজায় যা হলো, আমরা কিছু দেখলাম, সিরিয়া, গাজা, কোথায় জাতিসংঘ ভূমিকা রেখেছে? এই যে আজকে 2018 থেকে আজকে পর্যন্ত রোহিঙ্গারা ওখানে 12 লক্ষ হয়ে গেছে। এখন আজকে নতুন এসেছে, উনি গুতেরেস এখানে আসলেন, কোনো গুতেই মারতে পারলেন না, উনি ঘুরলেন, 4 দিন থাকলেন, চলে গেলেন এবং বললেন সাহায্য কমে আসছে, এরা চলতে পারবে কিনা আমার। কিন্তু ডক্টর ইউনূস তো আন্তর্জাতিক ব্যক্তিত্ব, সম্মানিত ব্যক্তি, নানা রকম কানেক্টিভিটি আছে, তিনি পারবেন কিনা যেটি আমি বলি। তো এখন তারা তো এই গত বছরগুলোতে এই রোহিঙ্গাদের তাদের স্বদেশে প্রত্যাবর্তনের ব্যাপারে
এতটুকু উদ্যোগ নেয় নাই জাতিসংঘ, তাহলে এই সংস্থার উপরে আমি কেন ভরসা করবো? কেন নয়? উনি এসেছেন, আসতে চেয়েছেন, আমাদের সরকার প্রধান সরি ভদ্রতা খাতিরে ওনাকে সফর করতে, ওনার সফরসঙ্গী হয়েছেন, ইফতার করেছেন, সব ঠিক আছে, এবং আশাবাদ ব্যক্ত করেছেন যে আমি আশা করি যে আগামী রমজানের ইফতার যেন এই রোহিঙ্গারা তাদের স্বদেশে বসে, তাদের ঘরে বসে করতে পারে। এটা আশা করতেই পারেন একজন সরকার প্রধান হিসেবে। উনি কি বলবেন যে না ওনারা যেতে পারবে না, আমাদের এখানে থাকবে? এটা কেবল আশাবাদ হিসেবে আমরা ধরে নিতে পারি নাকি বাস্তব কোন ধরনের পদক্ষেপ তিনি গ্রহণ করবেন বলে? এটা হলো আশাবাদ, হয়তো এটা শেষ পর্যন্ত দেখা যাবে আশাবাদ হয়ে গেছে, ওই আশার ফলপ্রসূ হয় না, এটা হইতে পারে। জি, আপনি কথা খুব চমৎকার করে বলেন, খুব শ্রেষ্ঠ আপনার কথা, আপনাকে ধন্যবাদ। মন ভাই একটু আসতে চাই। হাবিব ভাই আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? জি, আমরা দেখছি যে কক্সবাজার ওই অঞ্চলে এবং একজন রোহিঙ্গাদের তো সংকট তো আছেই, এর মাঝে আমাদের মিয়ানমার সীমান্তে আরাকান আর্মিরা দখল করে ফেলেছে এবং তারা রাখাইন রাজ্য পুরোটাই দখল করে ফেলেছে। সেখানকার সকল প্রধান শহরগুলো দখল করেছে, তারা যে আরাকানের রাজধানী সেটা দখল করে ফেলেছে। ফলে বলা হচ্ছে যে আরাকান আর্মিরা নিজেরা একটা স্বাধীনতা ঘোষণা দিয়ে নিজের একটা সার্বভৌম রাষ্ট্র প্রত্যয়ন করার চেষ্টা করছে, এরকম একটা প্রচেষ্টা আছে। মিয়ানমার পেপারের এই ধরনের বাইরে আমেরিকা বা অন্যান্য দেশগুলো তারা উৎসাহিত করছে বলে বলা হচ্ছে, এবং সেখানে কক্সবাজার এবং বাংলাদেশের যে সীমান্ত রেখা এটি একটা হুমকির মধ্যে পড়তে পারে, নিরাপত্তা পরিস্থিতি তৈরি হতে পারে এবং সামনে এটি নিয়ে আরেক ধরনের সংকট তৈরি হতে পারে বলে বলা হচ্ছে। রাজনীতিতে নানা রকম আলোচনা চলছে, আপনি এটিকে কিভাবে দেখছেন? এরকম আলোচনা কি শুনেছেন আপনি? মানে কি হতে যাচ্ছে, কি মনে হয়? এটা আমি শোনা না, এটা আমি প্রথম বলেছি। যেদিন এটা ঢুকলো আশার উপরে একটা ব্লেম নিয়ে এসে আশা তাদের 30টা চৌকিতে হামলা করেছে, তার পরিপ্রেক্ষিতে সেই সময় মায়ানমার আর্মি অভিযান শুরু করলো। সেই অভিযানকে সম্পূর্ণরূপে সমর্থন করলো মোদী সরকার, ওখানে গিয়ে সমর্থন জানিয়ে দিয়ে আসলে সম্ভবত, এবং বাংলাদেশ সরকারও সেই সাথে তাল মিলালো। দেশের ভিতর যেহেতু তারা বিএনপির বিরুদ্ধে নির্যাতন করতেছিল, সেহেতু তারা বললো দেশের ভিতরে বিশৃঙ্খলা যদি কেউ করতে চায় সেটা দমন করার অধিকার আছে সেই দেশের সরকারের। অর্থাৎ ভারতও নিপীড়ন করার জন্য অনুমতি দিয়ে দিল বাংলাদেশ সরকারও। আমি সেদিনই বলেছিলাম এই রোহিঙ্গারা আর এদেশ থেকে যাবে না। যে দেশের সরকার ওই দেশের আর্মিকে মানে ওই দেশের সরকারকে সমর্থন জানায়, আর আশার এতখানি সক্ষমতা অর্জন তারা করেনি যে তারা এতগুলো চোখে তারা আক্রমণ করতে পারে। একদিন হবে যে এই বর্তমান যে সরকার মানে অতীতের সরকার সেই সময় কথাই বলছে, যেটা অনির্বাচিত সরকার, এই সরকারের কোনো ভিত্তি নেই। এরা মাথা সোজা করে শক্ত করে কথা বলার মতো অধিকার কারোর কাছে রাখে না, একটা দেশের নির্ভরশীল। অতএব এই রোহিঙ্গাদের ফেরত পাঠাতে গেলে সবচেয়ে প্রয়োজন পড়বে কাকে? ভারতকে। কিন্তু ভারত সেখানে কোনো সহায়তা করছে না। ভারতের যে কিছু রোহিঙ্গা গিয়েছিল সীমান্ত পার হয়ে, সেখান থেকে তারা বাংলাদেশে কিন্তু পাঠিয়ে দিয়েছে। ভারতকে বাংলাদেশ সবকিছু দেওয়ার পরে ভারতের এত কাছের ঘনিষ্ঠ সরকার হওয়া সত্ত্বেও রোহিঙ্গাদের ক্ষেত্রে ভারত কোনো সহযোগিতা আওয়ামী লীগ সরকারকে করেনি। এবং এই যে রোহিঙ্গা সংকট, সামনে আমি বলি না, আমি শেষ করি। সামনে এখন এই সরকার, বর্তমান যে সরকার বলছে তার সাথে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপ্রধান দেশের সম্পর্ক আছে, কিন্তু সেই সম্পর্ক দিয়ে এই যে আগামী রমজানের ঈদ করাবে, আমি মনে করি এইটা একটা কথার কথা বলেছে, এটা কোনোভাবে সম্ভব না। হলে তো আমি সবচেয়ে বেশি খুশি হব, হলে তো মহা খুশি হব, কিন্তু এটা হওয়ার কোনো লক্ষণ নেই। তাই যদি হতো, আপাতত বলতো 1 বছর তো ঠিক আছে, $12 ছিল $14 করে দিয়ে গেলাম, বা $14 করার জন্য আমি সুপারিশ করে যাবো। বরঞ্চ বলে গেল যে $12 কাছ থেকে $6 নেমে আসবে এবং অনেকে না করে অপুষ্টিতে মারা যাবে। এই আশা ছিল 12-13 লক্ষ মানুষ তাহলে আসা দরকার ছিল কি? উনি আসলেন কেন? উনি আসলেন কেন? জি, আলোচনা চলছে। আপনাকে ধন্যবাদ জানাতে হচ্ছে। আলোচনা আমরা একেবারে শেষের দিকে। হাবিব ভাই একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলোচনার শেষ পর্যন্ত একটু থাকবেন। মোহন ভাই সোজা কথা যে সেখানের 12 থেকে 14 লক্ষ মানুষ তারা যদি না খায়, বুভুক্ষ অবস্থায় থাকে, তো সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি কি হবে? তারা এক ধরনের
বিদ্রোহী উঠবে এবং আরাকানের সাথে আবার এক ধরনের যুদ্ধ পরিস্থিতির মধ্যে জড়িয়ে যেতে পারে, বাংলাদেশ অনিচ্ছাকৃতভাবে এই পরিস্থিতির মধ্যে যেতে পারে, সামনের দিকে সিনারিও এরকম অনেক এরকমই ব্যক্ত করছেন। আপনি কি মনে করেন আসলে সমাধানের উপায় কি? এই কথা শুনেই শেষ করতে চাই। দেখুন, জি। ব্যাপারটা হচ্ছে যদি খাদ্য সহায়তা জাতিসংঘ কমিয়েই দেয়, রোহিঙ্গিদের দিয়েছে অলরেডি, হ্যাঁ, পাচ্ছে না সেই সহযোগিতা, কারণ জাতিসংঘ থেকে তহবিল কমিয়ে দিয়েছে আমেরিকা। সংস্থাগুলো যদি সাহায্যের হাত গুটিয়ে নেয়, কিন্তু মানুষগুলো দুর্ভিক্ষে ফেলা যাবে না। ওখানে একটা ছোটখাটো দুর্ভিক্ষ দেখা দিল ছোটখাটো জনগোষ্ঠীর মধ্যে, সেটা তো মানুষ হিসাবে আমরা মেনে নিতে পারি না, আবার বরদাস্ত করতে পারবো না। এবং আমাদের সরকার, বাংলাদেশের মানুষের সরকারই তো, মানুষের দুঃখ কষ্টকে তারা নিজেদের করে নিতে জানে। সেক্ষেত্রে বাংলাদেশের উপর একটা অর্থনৈতিক চাপ, নতুন চাপ সৃষ্টি হবে, কারণ ওদেরকে বাঁচিয়ে রাখতে হবে, ফেরত না যাওয়া পর্যন্ত ওদেরকে বাঁচিয়ে রাখতে হবে। তারপরে তবে সবচেয়ে বড় প্রচেষ্টা গ্রহণ করতে হবে যে ওরা যাতে ফেরত যায়। আন্তর্জাতিক একটা জনমত সৃষ্টি করতে হবে। শেখ হাসিনা সরকার তো নোবেলের আশায় এদেরকে, মানে শেখ হাসিনা নিজেই নোবেল প্রাইজ পাওয়ার আশায়, শান্তি পুরস্কার পাওয়ার আশায়, ডক্টর আরেকবার নোবেল পেতে পারেন, তাদেরকে ফেরত পাঠিয়ে সুযোগ আছে। শুনেন, এই রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছিল, তখন কিন্তু আমি নিউজ 24-এর একটা ট্যাক্সতে বলছিলাম যে এই বিস্ফোরা অপারেশন ছাড়া কোনোদিন কিউর হবে না। তখন কিন্তু তাদের আশ্রয়ের জন্য বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল, সেই বিলেত থেকে খালেদা জিয়া বিবৃতি দিয়েছিলেন যে রোহিঙ্গাদের প্রবেশ করতে দাও। এখানে আমাদের মুসলিম ব্রাদারহুডের কথা বলে মুসলিমরা, ইসলামী দলগুলো কিন্তু দাঁড়িয়েছিল তাদেরকে ঢুকতে দেওয়া হোক, ফলে শেখ হাসিনা তাদের আপ্যায়ন করেছিল। অসংখ্য ধন্যবাদ আপনাকে মহিউদ্দিন ভাই।